রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষক ভাইরা শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা উপস্থিত হয়েছি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা সোনাবাড়িয়া গ্রামে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডানে বামে প্রচুর পরিমাণে বক্স রয়েছে। এখানে চলছে বড়ি ফুল থেকে মধু সংগ্রহ। আমরা জানি যে লিচু ফুল, সরিষা ফুল, বিভিন্ন পাহাড়ি ফুল থেকে মধু সংগ্রহ করা হয়, কিন্তু বড়ি ফুল থেকে ইদানিংকালে মধু সংগ্রহ চলছে। আজকে এই কলারোয়া থেকে মধু সংগ্রহ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। মধু হলো এক প্রকার মিষ্টি, ঘন এবং তরল পদার্থ। বিভিন্ন ধরনের ফুলের নির্যাস থেকে মধু সংগ্রহ করা হয়। মৌমাছি বিভিন্ন ফুলে ফুলে ঘুরে মৌচাকে এই মধু সংগ্রহ করে থাকে। এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ, তরল ও সুপেয়। কৃষক ভাইরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা কলারোয়া সোনাবাড়িয়া গ্রামে। আমরা এই মুহূর্তে একজন এই মৌচাষিতে জড়িত আছেন, দীর্ঘদিন যাবৎ একজন পুরাতন মৌচাষির সঙ্গে কথা বলছি। ওসমান ভাই, ওসমান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনারা তো এই মুহূর্তে বড়ি ফুলের মধু সংগ্রহ করছেন। জি। তো এই বছর আপনি কতটুকু মধু সংগ্রহ? আমরা বড়ই ফুলে বড় আশা করে আসছিলাম ভাই যে মধু হবে বহুত, কিন্তু এবছর পাইনি মধু। অতিরিক্ত বৃষ্টির কারণের জন্যে আমি 25 থেকে 26 মন মধু কালেকশন আল্লাহর রহমতে আল্লাহ দিছে, আমি পেয়েছি। আরও বেশি পাতাম, তা শুধু আল্লাহর রহমত, অসীর রহমত বৃষ্টির জন্য পাইনি ভাই। এবার আমার মধু কালেকশন কালকে দিয়ে শেষ করছি। আল্লাহ যদি বাঁচা রাখে রবিবার দিন কি আমরা পাহাড়ে বিভিন্ন লতা পাতার মধু সংগ্রহণ করতে চলে যাবো ভাই। আচ্ছা, আপনারা যে সময় এখানে প্রথম আসেন, মানে আসার পর তো এটাকে বলা হয় একবার কেটেছি, দুইবার কেটেছি, এবং কয়বার আপনারা? আমি মধু চারবার কাটছি ভাই। 4টি কালেকশন দিছি। 4টা কালেকশনে কত মন হয়েছে? 4টি কালেকশনে আমার 25 থেকে 26 মন মধ্যে হয়েছে ভাই। আর সামনে কি আরো কয়টা কাটা দেবে? সামনে আর কাটা দেবো না ভাই। সামনে মানে মাছি এখানে বড়ই ফুলি যাচ্ছে, ফুল আছে যথেষ্ট পরিমাণ, কিন্তু এখন মাছি বিষের কারণে মাছি মারা যাচ্ছে, এই জন্য আর পাহাড়ে চলে যাচ্ছে ভাই। বিষ বলতে মানে ওই যে মানে ফুলি যে বড়ইতে যে এখন যে ফল গাটছে না, ওইটি স্প্রে করছে, চাষিরা স্প্রে করছে। স্প্রে করলে আমাদের মাছি তো ফুলি যাবেই, যে কোন ফুলে যাচ্ছে ওই মাছি কোনো বিষ খেয়ে মারা যাচ্ছে। তাহলে তো এটা খুব ক্ষতি। হ্যাঁ, খুব ক্ষতি আছে। আমার চাষিদের দিক থেকে খুব প্রচুর ক্ষতি হয়, আর মৌচাষির দিক থেকে। আচ্ছা, আর এইবার দামের দিক থেকে বললে কি দাম? হ্যাঁ, দাম বলা যাবে না কোনো, দাম আমরা বলবো না কোনো ভাই, দামে কোনো সমস্যা না। আমরা অন্যবার মধু বেশি 16,000 17,000, তার মূল্য কম, এবার আমি 14,000 থেকে 15,000। বিভিন্ন খাদ্য তৈরিতে এর ব্যবহার চিনির চেয়েও অনেক বেশি সুবিধা রয়েছে। মধুর গন্ধ একটু আকর্ষণীয়, এই জন্য অনেকেই চিনির চেয়ে মধুকে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে বক্স থেকে প্রচুর পরিমাণে মৌমাছি তোলা হচ্ছে, এবং আমি গার্ড পরে আছি। কারণ কি হচ্ছে যে কোনো সময় বিপদ ঘটতে পারে, এবং আমার অনেকবার এরকম হয়েছে। আর বাইরে অনেক ট্রেনিং প্রাপ্ত, তারপরও গার্ড পরে আছে। এগুলা কি করতেছেন? এগুলো বক্স চেক দিচ্ছিলাম। চেক দিচ্ছেন? জি। আপনারা তো এখন বড়ি ফুলের মধু সংগ্রহ করছেন? হ্যাঁ হ্যাঁ, এখন বড়ি ফুলের সিজন। এর ভিতরে কি মধু আছে? হ্যাঁ, হালকা আছে যে মধু, নেকটার পরিমাণ মতো। এখন তো ফুল প্রায় অর্ধেক শেষ। এটাকে একটু সরানো যাবে? এই যে দেখেন। ও হ্যাঁ, এই যে আমরা মধু দেখতে পাচ্ছি। এই তো কামড় দেবে? না না, কামড় দেবে, তারপর সাবধানে ব্যবহার দেখবেন। এই যে মধু, হ্যাঁ জি, আমরা মধু দেখতে পাচ্ছি। আর এখানে মৌমাছিগুলি বড়ই ফুল থেকে এখানে মধুগুলো নিয়ে আসে। হ্যাঁ, এখান থেকে মধু নিয়ে আসে, তারপর আপনারা এখান থেকে সংগ্রহ করেন। আচ্ছা, এইবার যে আপনারা এই বাগানে আসছেন, কেমন আপনাদের মধু সংগ্রহ কেমন হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। মোটামুটি জি। কত মন পেয়েছেন? আমরা 3-4 কালেকশনে প্রায় 20-21 মনের মতো পাইছি। 20-21 মন পেয়েছেন। জি। আর যদি আবহাওয়াটা ভালো থাকতো মোটামুটি আরো লাভবানের উদ্দেশ্যে বেশি পাওয়া যেত। আচ্ছা, একটা বক্সের মধ্যে কতগুলা মৌমাছি থাকে? একটা বক্সের ভিতরে আপনার 7 ফ্রেম মৌমাছি থাকে। কত? 7 ফ্রেম। এই যে এখানে 7 ফ্রেম। জি। আচ্ছা, ফ্রেম। যদি বলা হয় যে একটা বক্সের মধ্যে কত হাজার মৌমাছি থাকে, ওই হিসাবে করতে গেলে তো মনে করেন প্রায় 20-25 হাজার। 20 থেকে 25 হাজার। চাষের মাধ্যমে মৌচাষীরা যেসব ফুল থেকে মধু সংগ্রহ করে তার মধ্যে হচ্ছে সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, বড়ি ফুলের মধু, ধনেপাতা ফুলের মধু, কালোজিরার মধু এবং পাহাড়ে বিভিন্ন ফুলের মধু। দর্শক, মৌমাছির যে সময় এই মধুগুলা এই বক্সে নিয়ে আসে এবং আবার সংগ্রহ করার জন্য যায়,
ওরা একটু রাগান্বিত থাকে, আসা এবং যাওয়ার মধ্যে একটু স্পিডি থাকে এবং তারা সবসময় একটু রাগান্বিত থাকে এবং এই ধোঁয়াটা হচ্ছে ওরা মানে ভয় পায়, মানে যেখানে ধোঁয়া এখানে মৌমাছি থাকতে পারে না। এই জন্য এই মধু সংগ্রহ করার সময় বা বক্সে কোনো কাজ করার সময় এই ধোঁয়াটা দেওয়া হয় এবং এটা হচ্ছে একটা ধোঁয়া দেওয়ার যন্ত্র। এই যে দেখতে পাচ্ছেন যে চাপ দিলে এখান থেকে ধোঁয়া বের হয় এবং যেখানে চাপ দেওয়া হবে এখানে মৌমাছি পরিষ্কার হয়ে যাবে, এখানে মৌমাছি থাকবে না। আদিকাল থেকে মধু সংগ্রহের প্রধান মাধ্যম ছিল মৌচাক থেকে মধু সংগ্রহ করা, কিন্তু বর্তমানে চাষের মাধ্যমে মধু উৎপন্ন করা হচ্ছে। কিন্তু চাষের মধুর চেয়ে চাকের মধুর কদর একটু বেশি। চাকের মধু বাংলাদেশের মৌয়ালরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করত, তার মধ্যে বিখ্যাত হলো সুন্দরবনের মধু। সুন্দরবনের মধু কিন্তু সবার কাছে কদরটা একটু অন্যরকম। দর্শক, আজকে আমরা এই মধুর মাঠে এসে অনেকের সাথে কথা বলছি, তার মাঝখানে আমরা আরেকজন ভাইকে পেয়েছি, ওনার সাথে কথা বলছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আল্লাহর রহমতে। আপনি ভালো আছেন? হ্যাঁ। আপনি এই মধু শিল্পের সাথে কত বছর জড়িত? দীর্ঘ প্রায় 11-12 বছর যাবত আমি মধু নিয়ে কাজ করি। আচ্ছা, আপনার শুরুটা কিভাবে হয়? শুরুটা আমি হেফজ শেষ করার পরে আমি মসজিদে ইমামতি করতাম। ইমামতি করার পাশাপাশি অনেক আর কি আপনার মধু আমার কাছে চাইতো, যেহেতু আমার বাসা হচ্ছে খুলনা পাইকগাছা, একবারে সুন্দরবন এলাকা। আচ্ছা। তো সুন্দরবনের মধুর একটা চাহিদা এবং অনেক মানসম্মত একটা মধু, এটা চাইতো আমার কাছে। তখন আমি এটা চিন্তা করলাম যে সুন্দরবন এলাকায় আমার বাসা, তো সুন্দরবনের খাঁটি অর্গানিক ন্যাচারাল যে মধুটা, এটা যদি আমি সংগ্রহ করি, ভালো জিনিসটা মানুষের দ্বারা যদি আমি পৌঁছায় দিতে পারি, তো সেই হিসাবে আমি 10 কেজি 20 কেজি 1 মণ 5 মণ এইভাবে করে আমি কিনে বিক্রি করা শুরু করলাম। এইভাবে বেচা বিক্রি করার পরে ঢাকাতে চট্টগ্রামে অনেক কাস্টমার আমার কাছে চাওয়ার কারণে আস্তে আস্তে অনেক বেশি পরিমাণে আমি কিনে আমি বিক্রি করতে করতে আল্লাহ তাআলা আমাকে এই পর্যায়ে নিয়ে আসছেন। পাশাপাশি এরকম বিভিন্ন খামার আমাদের সাতক্ষীরা শ্যামনগরে অনেক শত শত খামারি ভাইরা আছে, তো ওনাদের ঠিকানা আমি পাইলাম। তো বরই ফুলের মধু, লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু, ধনিয়া ফুলের মধু, কালোজিরা ফুলের মধু, এরকম অনেক মধু আমাদের বাংলাদেশে উৎপাদন হয়। তো সেই সব মধুগুলাও আমি নিয়ে ব্যবসা শুরু করার জন্য বিভিন্ন ভাইদের কাছে দিতে থাকলাম। এইভাবে করে দিতে দিতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের দরবরকতে সাতক্ষীরাতে আমার একটা গোডাউন ঘরও আছে এবং অনেক মধু বছরে অনেক মধু কিনা হয় এবং বিক্রি করা হয়। জি। আচ্ছা, তার মানে আপনি এখন শুরু থেকে এই পর্যন্ত আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে গেছেন। জি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে হয়েছে। মৌয়ালদের কাছে হচ্ছে পাইকারি দামে মধু কিনে থাকেন? জি, মৌয়ালদের কাছ থেকেও কিনা হয়, পাশাপাশি যারা খামারি আছে তাদের থেকেও অনেক মধু কিনা হয়। বছরে বিভিন্ন সিজনে বিভিন্ন ফুলের মধু কিনা হয়। আচ্ছা, তো বর্তমানে সবকিছু মিলাই ভালো আছে? আল্লাহ খুব ভালো রাখছে। জি, আপনাদের দোয়ার বরকতে। ধন্যবাদ আপনাকে। জি। দর্শক, সাতক্ষীরা, কলারোয়া, শ্যামনগর এই এলাকাটা এখন আসলে মৌচাষীদের একটা অভয়ারণ্য হয়ে গিয়েছে, কারণ এই এলাকাতে হচ্ছে যে প্রচুর পরিমাণে বরই ফুলের সমাহার দেখতে পাচ্ছি। তো এখানে প্রায় সব জায়গায় লক্ষ্য করা যায় এরকম বক্স যেখানে মধু সংগ্রহ করা হয়। তো আমরা এখন আরেকজন মধু চাষির সঙ্গে কথা বলছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি এই মধু পেশার সঙ্গে কত বছর যাবত আছেন? এই তো 2 বছর। কতগুলা বক্স আছে আপনাদের? এখানে মোট 220টা আছে। 220টা। তো এই পর্যন্ত মানে কত মণ বা কত কেজি মধু পেয়েছেন? এই ধরেন 30 মণ। 30 মণ। তো এখন সামনে কি আরো পাবেন? হ্যাঁ, এখনো 2টা টান দিব। আর সামনে 2 টান দিতে পারবেন? 2 টানে আরো মানে কেমন মধু আসবে? এই 16 মণ মনে করেন। 16 মণ। তার মানে 30 আর 16 48 50 মণের কাছাকাছি। হ্যাঁ। তার মানে আপনি কি মনে করেন যে আসলে এলাকায় যারা মানে এই মৌ চাষের সঙ্গে জড়িত আছে, মধু চাষের সঙ্গে জড়িত আছে, সবাই লাভবান? হ্যাঁ, সবাই লাভবান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বক্সগুলোর মধ্যে যেই মধুর যে ক্যানেলগুলো দেয়া ছিল এগুলো বের করা হচ্ছে। সম্ভবত এখান থেকে এখন মধু সংগ্রহ করা হবে। এখান থেকে এখন মধু সংগ্রহ করা হবে? হ্যাঁ, এখান থেকে মধু সংগ্রহ করা হবে। মানে প্রত্যেকটার ভিতরে মধু আছে? হ্যাঁ, প্রত্যেকটার ভিতরে মধু আছে। আচ্ছা, একটার মধ্যে আনুমানিক কতটুকু মধু আছে? এই ধরেন 400।
400 গ্রাম। 400-500। আচ্ছা, 4 থেকে 500 গ্রাম। এবং প্রচুর পরিমাণে মৌমাছি ভিতরে দেখতে পাচ্ছি। এবং এই ধোঁয়াটা দেওয়া হচ্ছে যেন মৌমাছি উড়ে যায়, না? না, কামড় দেওয়ার জন্য, যেন কামড় না দেয়। কামড় না দেয়। আমি একটু দেখি একটা। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেক ভারী এবং মধুতে পুরা সয়লাভ হয়ে আছে। এবং এখান থেকেই একটি বিশেষ প্রক্রিয়া এই মধুগুলো বের করা হবে এবং এই প্রক্রিয়ায় আসলে এখান থেকে মধুগুলি সংগ্রহ করা হয়। কৃষকদের মনে একটা ভুল ধারণা ছিল, একসময় যে সময় মৌয়ালরা তাদের বহর নিয়ে মধু সংগ্রহ করার জন্য যেত, তখন কৃষকরা বাধা দিত। তারা মনে করত যে যদি মৌমাছিরা এই জমির ফুলে ফুলে ঘুরে বেড়ায় তাহলে হয়তো ফসলের পরিমাণ কমে যাবে কিংবা ফসল ভালো হবে না। কিন্তু ব্যাপারটি তা না। একদিক দিয়ে মধু সংগ্রহ করছে মৌমাছি এবং ওই জমিতে ফসলের গুণাগুণ প্রায় অনেক গুণে বেড়ে গিয়েছে। দর্শক, এই সাতক্ষীরা কলারোয়া এলাকাতে আসলে পুরো এলাকায় এখন মৌ চাষিদের সয়লাভ। এখানে মোটামুটি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বক্স রেখে রেখে এখান থেকে মৌ সংগ্রহ করা হচ্ছে। তো আমরা তেমনই একজন ছাত্রের সঙ্গে কথা বলছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমার নাম কি? তামিম আফজাল। তামিম আফজাল, বাহ। জি। তোমাদের এলাকাতে তো প্রচুর পরিমাণে মৌ চাষিদের দেখতে পাচ্ছি এবং এখান থেকে মৌ সংগ্রহ করা হচ্ছে, মধু সংগ্রহ করা হচ্ছে। জি জি। তো তোমার কাছে এই বিজনেসটা কেমন লাগে? বিজনেসটা খুবই ভালো লাগে। ইতিবাচক দিক দেখে আমার ব্যবসার দিকে যাওয়ার আর কি তোমার ইচ্ছা আছে। হ্যাঁ। আচ্ছা, এটা খুবই লাভজনক ব্যবসা। এটা নিঃসন্দেহে লাভজনক ব্যবসা এবং মধু তো খুব ভালো খাবার। জি জি। এবং এটা যদি মানুষের কাছে তুলে দেওয়া যায়, খাঁটি মধু নিজের কাছেই ভালো লাগে। ব্যাপারটা এরকম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তুমি কি এই ব্যবসার সঙ্গে তোমার আসার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তুমি কি এটা মোটামুটি কিছু অভিজ্ঞতা অর্জন করেছো? হ্যাঁ, কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। কি অভিজ্ঞতা আছে তোমার? অভিজ্ঞতা আছে, কোনটা কি ফুলের মধু খেয়ে বুঝতে পারি, তারপরে কোনটা কি ফ্লেভার বুঝতে পারি। আচ্ছা, এখন কি ফুলের মধু? এখন বড়ই ফুলের মধু সংগ্রহ চলছে। বড়ই ফুলের মধু চলছে। জি জি। বড়ই ফুলের মধুটা সরিষা ফুল এর একটু পার্থক্য থাকে। জি জি। মানে একটা চেয়ে একটা একটু পার্থক্য থাকে। হ্যাঁ। আমরা আজকে অবস্থান করছি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় সর্বত্রই প্রচুর পরিমাণে বরই বাগান রয়েছে এবং বরই বাগানগুলোতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ফুল রয়েছে এবং এখান থেকে চাষিরা মধু সংগ্রহ করছে। দর্শক, এই মুহূর্তে কথা বলছি দীর্ঘদিন যাবৎ যিনি এই বাংলাদেশ মধু শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এককভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে সংবদ্ধ হয়ে পুরো বাংলাদেশব্যাপী অনেকটা সফল হয়েছেন আফজাল ভাইয়ের সঙ্গে। আফজাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আফজাল ভাই, আপনি এই মধু শিল্প নিয়ে রিসেন্ট দেশের বাইরে গিয়েছিলেন, কোন দেশে গিয়েছিলেন? আপনারা জানেন যে প্রতি 2 বছর পরে পরে হানি ওয়ার্ল্ড কংগ্রেস হয়, এপিমন্ডিয়া। তো এবছর হয়েছিল ডেনমার্কের কোপেনহেগেন শহরে, ওদের রাজধানীতে। এখানে আপনার 300+ দেশের যারা মৌচাষী, মধু বিজ্ঞানী, মধু গবেষক এবং মৌমাছি বিশেষজ্ঞ, বড় বড় মৌচাষী, রপ্তানিকারক, সবার একটা সম্মিলিতভাবে এখানে একটা মানে অভিজ্ঞতার আদান প্রদান হয়। তো ইনশাল্লাহ আমি বাংলাদেশের থেকে, বাংলাদেশ বিকিপার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক হিসাবে ওখানে অংশগ্রহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা আসলে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আরও কয়েকজনের আবেদন করা হয়েছিল। তা যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি, সবাইকে ভিসা না পাওয়ার কারণে আমাকে একা যেতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, যেটা আমাদের দেশ থেকে আমি মনে করি আরও 100 বছর পিছিয়ে আছি আমাদের দেশ। আমরা সেখান থেকে অনেক টেকনোলজি নিয়েছি। আমরা তো এখনও পর্যন্ত মধু উৎপাদনের উপর নির্ভরশীল, কিন্তু ওইখানে তারা মধুকে সাইডে রেখে কীভাবে মৌ বীজ সংগ্রহ করবে, কীভাবে রয়্যাল জেলি সংগ্রহ করবে, পোলেন সংগ্রহ করবে, প্রোপোলিস সংগ্রহ করবে, এইটা নিয়ে যে গবেষণা হচ্ছে, এটা আসলে না দেখলে এটা বোঝানো যাবে না। আচ্ছা, আসলে মানুষ যত রাস্তা যায় তত রাস্তা চেনে। জি। তো আপনিও
বাংলাদেশের একজন এই আপনার সংগঠনের লিডার হিসেবে আপনি ওখানে গিয়েছেন, বাংলাদেশকে আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন, কিন্তু আপনি যে এবার ডেনমার্ক থেকে যেটুকু দেখে আসছেন বা শিক্ষা গ্রহণ করে আসছেন, এটা বাংলাদেশে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আমরা ওখানকার যে ওদের যে এপিমন্ডিয়া ওইখানে মেম্বারশিপ নিতে হয়, তো আমি অলরেডি আবেদন করে আসছি যাতে মেম্বারশিপ আমাদের দেয়। দিলে হবে কি, ওরা প্রত্যেক মাসে যে একটা রিপোর্ট, একটা পত্রিকা যেটা করে, ওই জিনিসটা শেয়ার করলে আমরা ওই টেকনোলজিগুলো পাবো। প্লাস আমরা যে ওইখান থেকে যে ইগুলো কালেক্ট করছি, অ্যাড্রেসগুলো, যে কিভাবে ভেনম কালেক্ট করব, ওই মেশিনগুলোকে আমরা নেব। এবং যেসব বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে আমরা বলেছি বাংলাদেশে তাদেরকে ইনভাইট করে, বাংলাদেশে যারা মৌচাষী আছে, শিক্ষিত যুব যারা বেকার আছে, তা আমরা 2টা সেকশনে মৌচাষী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব উচ্চতর। একটা হলো যে যারা শিক্ষিত মৌচাষী আছে, তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, সেই সাথে থিওরিটিক্যাল তাদের দরকার, এইটা হবে। আরেকটা হলো যে যারা বেকার যুব মহিলা আছে, তাদেরকেও আমরা ওইখান থেকে ওই ট্রেনার এনে উচ্চতর প্রশিক্ষণ দিতে পারলে আমাদের এই মধু সেক্টরটা, আমি মনে করি যে এটা 10 বছরের মধ্যে, এটা আজকে যেখানে 20,000 মেট্রিক টন মধু উৎপাদন হচ্ছে, এটা 1 লক্ষ মেট্রিক টন মধু উৎপাদন সম্ভব হবে। সেই সাথে যে উচ্চ মূল্যের যে আরও প্রোডাক্টগুলো যেগুলো আছে ওইগুলো আমরা হারভেস্ট করতে পারবো। এবং বহির্বিশ্বে যে চাহিদা আছে সেই মার্কেটটাও আমরা দেখে আসছি, যে কোম্পানি এই জিনিসগুলো কিনবে, রয়্যাল জেলি, বিওভেনাম কিনবে, সেই মার্কেটটাও আমরা দেখে আসছি। এখন অনলাইনের যুগ, আমরা অ্যাড্রেস নিয়ে আসছি, আমাদের সাথে মেলের আদান প্রদান হবে এবং তারা যেভাবে চাহিদা করবে, যেভাবে আমাদেরকে বলবে, ওইভাবে যদি আমরা ওইটা হারভেস্ট করে এক্সপোর্ট করতে পারি, তাহলে মধুর থেকে আপনার 10 গুণ মূল্য আমরা বিক্রি করতে পারবো এবং বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে সক্ষম হব। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01719885888। কৃষক ভাইরা, সাতক্ষীরা কলারোয়া থেকে শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।